কখনো ভেবে দেখেছেন একটা জাতির জন্য সবচেয়ে বড় অপমানটা ঠিক কী হতে পারে? আর কি হবে যদি সেই অপমানই তাকে ঠেলে দেয় বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র বানানোর দিকে? হ্যাঁ, ফ্রান্সের পারমাণবিক শক্তি হয়ে ওঠার পেছনে কিন্তু ঠিক এমনই একটা গল্প লুকিয়ে আছে। তো প্রশ্নটা হলো, কিভাবে একটা দেশ সামান্য অপমানকে পুঁজি করে একটা নিউক্লিয়াস সুপার পাওয়ারে পরিণত হতে পারে? এর উত্তর খুঁজতে কিন্তু আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের একটা খুবই গুরুত্বপূর্ণ মুহূর্তে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে মাত্র এক রাতের অপমান একটা গোটা জাতিকে পারমাণবিক শক্তি অর্জনের দিকে ঠেলে দিয়েছিল। গল্পটা শুরু ১৯৫৬ সালের নভেম্বরে। জায়গাটা হলো সুয়েজ খাঁড়ের পার। ফরাসি প্যারাট্রুপাররা তাদের ব্রিটিশ আর ইসরায়েলি পার্টনারদের সাথে মিলে মিলিটারি দিক থেকে কিন্তু জিতেই গিয়েছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, প্যারিসের ক্ষমতার করিডরে কোনো উৎসব ছিল না, বরং ছিল একটা চাপা ভয়। প্রশ্ন হলো কেন? কারণটা আসলে লুকিয়েছিল ওয়াশিংটন থেকে আসা একটা ফোন কলে। মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার একদম পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছিলেন, হয় সরে এসো, না হলে আইএমএফের সাহায্য বন্ধ হয়ে যাবে আর ব্রিটিশ পাউন্ডের দাম হু হু করে পড়ে যাবে। ভাবুন একবার, যুদ্ধক্ষেত্রে না হেরেও শুধুমাত্র টাকার জোরে দেওয়া একটা হুমকিতে অ্যাংলো ফরাসি বাহিনীকে মাথা নিচু করে ফিরে আসতে হয়েছিল। আর এটাই ছিল সেই নিষ্ঠুর শিক্ষা। এই সুয়েজ সংকটটা ফ্রান্সকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে পারমাণবিক অস্ত্র না থাকলে তারা আসলে একটা সেকেন্ড ক্লাস পাওয়ার। নিজেদের ফরেন পলিসির জন্য তাদের ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকতে হয়। আর এই জাতীয় অপমান, বুঝতেই পারছেন, তাদের মধ্যে এক সাংঘাতিক জেদের জন্ম দিয়েছিল। আর সেই জেদ থেকেই শুরু হলো একটা আন্ডারগ্রাউন্ড প্রোগ্রাম, একটা শ্যাডো প্রোগ্রাম। এর নেতৃত্বে ছিলেন এমন কয়েকজন যারা ঠিক করেছিলেন যে তারা সরকারের ধরাবাঁধা নিয়মের বাইরে গিয়ে ফ্রান্সের এই নিউক্লিয়ার স্বপ্নকে সত্যি করে তুলবেন। এই পুরো প্রোগ্রামটার পেছনে আসলে ছিলেন তিনজন মূল ব্যক্তি। একজন হলেন ভিশনারি লিডার শার্ল দ্য গোল, যিনি মনে করতেন ফ্রান্সকে টিকিয়ে রাখতে হলে এই বোমাটা লাগবেই। আরেকজন হলেন বিজ্ঞানী বার্ট্রান্ড গোল্ডস্মিথ, ম্যানহাটন প্রজেক্টে থাকা একমাত্র ফরাসি। আর তৃতীয়জন আসল অপারেটর পিয়ের গিওমা। গোল্ডস্মিথের গল্পটা তো একেবারে সিনেমার মতো। ভাবুন, ইহুদি হওয়ার কারণে চাকরি থেকে বরখাস্ত হয়ে তিনি পালিয়ে যান আমেরিকায়, আর সেখানে যোগ দেন ম্যানহাটন প্রজেক্টে। প্লুটোনিয়াম আলাদা করার যে গোপন ফর্মুলা, সেটা তিনি ওখানেই শেখেন। আর সেই জ্ঞান নিয়েই তিনি ফ্রান্সে ফিরে আসেন দেশের পারমাণবিক কর্মসূচির ভিতটা গড়ে তুলতে। এই পিয়েরে গিওমা আর তার ইঞ্জিনিয়ারদের টিমটা যেভাবে কাজ করত, সেটাই হলো ডিপ স্টেটের একটা দারুণ উদাহরণ। মানে সেই সময়টা চতুর্থ ফরাসি প্রজাতন্ত্রে পলিটিক্যাল অবস্থা খুব খারাপ ছিল। সরকার আসতো যেত, কয়েক মাসের বেশি টিকতই না। তাই গিওমা আর তার দলটা এই ঘন ঘন বদলে যাওয়া প্রধানমন্ত্রীদের পাত্তাই দিত না। তারা নিজেদের মতো করে একটা বিশাল গোপন নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে যাচ্ছিল। তাদের সোজা কথা ছিল, ফ্রান্সের ভবিষ্যৎ রাজনৈতিকদের হাতে ছেড়ে দেওয়া যায় না। আর এই গোপন পরিকাঠামোর অংশ হিসেবেই তৈরি করা হয়েছিল বিশাল সব স্থাপনা। যেমন ধরুন, মার্কুল ১৯৫২ সালে তৈরি করা হয় একটা পাওয়ার প্ল্যান্টের আড়ালে, কিন্তু এর আসল কাজ ছিল ওয়েপন্স গ্রেড প্লুটোনিয়াম তৈরি করা। আবার দেখুন পিয়ারলাত ১৯৬১ সালে তৈরি করা একটা বিশাল ইউরেনিয়াম সমৃদ্ধ করার ফ্যাসিলিটি। এগুলো এতটাই গোপন ছিল যে আমেরিকার U-2 স্পাই প্লেনগুলোর কাছে এগুলো ছিল টপ টার্গেট। সুয়েজ সংকটের পর ফ্রান্স কিন্তু আরেকটা পার্টনার খুঁজে নিয়েছিল, ইসরায়েল। আমেরিকার খবরদারির বিরুদ্ধে দুজনেরই মনে ছিল একই রকম ক্ষোভ। আর এই সাধারণ শত্রুতার জায়গা থেকেই জন্ম নেয় এক গোপন জোট, যাকে বলা যেতে পারে একটা রোগ লায়ান্স। এরপর যা ঘটল সেটা যে কোনো স্পাই থ্রিলারকে হার মানাবে। ইসরায়েলের ডিফেন্স ডিজি শিমন পেরেজ প্যারিসে এলেন ডিমোনা নিউক্লিয়ার রিয়্যাক্টরের ডিল ফাইনাল করতে। কিন্তু সেদিন রাতেই ফরাসি সরকারের পতন হল। চুক্তিটা তো ঝুলে গেল, কিন্তু পেরেজ দমবার পাত্র নন। তিনি পরের দিন সকালে সে ক্ষমতাহীন প্রধানমন্ত্রীকে খুঁজে বের করে চুক্তিপত্রে সই করিয়ে নিলেন, আর তারিখটা বসানো হলো আগের দিনের। ভাবা যায়, আইনত যিনি আর প্রধানমন্ত্রীই নন, তার একটা ব্যাকডেটেড সই থেকেই শুরু হয়েছিল ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মসূচি। কিন্তু আর একটা বড় চ্যালেঞ্জ ছিল। ইসরায়েলের মরুভূমিতে যে হাজার হাজার ফরাসি কর্মী কাজ করছে, তাদের কিভাবে সোভিয়েট আর আমেরিকান স্পাইদের নজর থেকে আড়াল করা যায়। এর জন্য যে কৌশলটা নেওয়া হয়েছিল সেটা খুবই সিম্পল কিন্তু অবিশ্বাস্য রকমের কার্যকর। কোনো চিঠি সরাসরি ফ্রান্সে যেত না।
সব চিঠি প্রথমে প্লেনে করে পাঠানো হতো ল্যাটিন আমেরিকার একটা মেল বক্সে, সেখান থেকে বিদেশি পোস্টমার্ক লাগিয়ে তারপর ফ্রান্সে পাঠানো হতো। ব্যাস, হাজার হাজার ফরাসি নাগরিকের অস্তিত্বই যেন সরকারি রেকর্ড থেকে মুছে গেল। তো বছরের পর বছর ধরে এই যে গোপনীয়তা, এই যে স্পাইগিরি আর রাজনৈতিক চাল, এর সবকিছুর শেষটা কোথায় হলো? এর ক্লাইম্যাক্সটা হলো আলজেরিয়ার মরুভূমিতে। দিনটা ছিল ১৩ই ফেব্রুয়ারি ১৯৬০, সময় ৭:০৪। সাহারার রেগান মরুভূমির বুকে যেন একটা নতুন সূর্য জ্বলে উঠল। কোড নেম ছিল জেরবোয়েস ব্লু বা নীল জারবোয়া। এই বিস্ফোরণটা ছিল ফ্রান্সের বহু বছরের গোপন সাধনার চূড়ান্ত ফল। আর সেই ফলটা ছিল কল্পনার বাইরে। ফ্রান্সের প্রথম অ্যাটম বমটার শক্তি ছিল ৭০ কিলোটন। এটা কিন্তু অন্য যে কোনো দেশের প্রথম টেস্টের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী ছিল। ব্যাপারটা একটু সহজ করে বলি। হিরোশিমায় যে বোমাটা ফেলা হয়েছিল তার শক্তি ছিল ১৫ কিলোটন, আর ফ্রান্সের প্রথম বোমাটায় ছিল ৭০ কিলোটন, মানে হিরোশিমার বোমার চেয়ে প্রায় ৪ গুণেরও বেশি শক্তিশালী। এই একটা পরীক্ষায় ফ্রান্সকে পারমাণবিক শক্তিধর দেশগুলোর একদম উপরের সারিতে নিয়ে গেল। খবরটা পাওয়ার সাথে সাথেই প্রেসিডেন্ট দ্য গোল বিজয়ীর মতো ঘোষণা করলেন, ফ্রান্সের জন্য হুররে, আজ সকাল থেকে সে আরও শক্তিশালী এবং গর্বিত। ফ্রান্স তো পারমাণবিক ক্লাবে ঢুকে পড়ল, কিন্তু বাকি বিশ্ব ব্যাপারটা দেখল চরম আতঙ্ক নিয়ে। কিন্তু ক্ষমতার সবসময়ই একটা দাম চোকাতে হয়। ফ্রান্সের এই নতুন স্টেটাসের সাথেও জড়িয়েছিল কিছু ভয়ঙ্কর পরিণতি আর নৈতিকতার প্রশ্ন। কয়েক দশক পর একটা গোপন মিলিটারি রিপোর্ট সামনে আসে, আর তা থেকে জানা যায় এক ভয়ঙ্কর মানব পরীক্ষার কথা, যার আদেশ ছিল তেজস্ক্রিয়তার মধ্যে মার্চ করো। হ্যাঁ, এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল একটা পরিকল্পিত মানব পরীক্ষা। ১৯৬১ সালের এপ্রিলে প্রায় ৩০০ ফরাসি সৈন্যকে পারমাণবিক বিস্ফোরণের মাত্র ১ কিলোমিটারের মধ্যে কয়েক ঘণ্টা ধরে মহড়া দেওয়ার নির্দেশ দেওয়া হয়। উদ্দেশ্য ছিল নিউক্লিয়ার যুদ্ধের সময় সৈন্যদের উপর কী প্রভাব পড়ে সেটা দেখা। আর তাদের ডিকন্টামিনেশন বা জীবাণুমুক্ত করার জন্য ব্যবস্থা ছিল একটা সাধারণ গোসল, ব্যাস। ক্ষমতার এই অন্ধকার দিকটা আরও পরিষ্কারভাবে সামনে আসে ১৯৮৫ সালে রেইনবো ওয়ারিয়র ঘটনায়। যে দেশটা একদিন অপমানের শিকার হয়েছিল, তারাই এখন নিজেদের শক্তিকে কতটা নির্মমভাবে ব্যবহার করতে পারে, এই ঘটনাটা ছিল তারই প্রমাণ। এটা ছিল একটা নিখুঁতভাবে সাজানো অপারেশন, যার নাম ছিল অপারেশন স্যাটানিক। গ্রিনপিসের জাহাজে প্রথমে একজন ফরাসি এজেন্ট ভলেন্টিয়ার সেজে ঢুকে পড়ে। এরপর এক নকল নবদম্পতি একটা ভ্যান ভাড়া করে বিস্ফোরক আর ডাইভ টিমকে নিয়ে আসে। ১০ই জুলাই রাতে অকল্যান্ড বন্দরে জাহাজের গায়ে ২টো মাইন লাগানো হয়। দ্বিতীয় বিস্ফোরণে ফটোগ্রাফার ফার্নান্ডো পেরেরা আটকা পড়ে মারা যান। অপারেশনটা প্রায় সফল হয়েই গিয়েছিল, কিন্তু একটা ছোট্ট ভুল হয়ে যায়। একজন গার্ড সন্দেহজনক ভ্যানটার রেজিস্ট্রেশন নম্বর লিখে রেখেছিল, আর ওই একটা সূত্র ধরেই ফ্রান্সের রাষ্ট্রীয় সন্ত্রাসের পুরো মুখোশটা খুলে যায়। আর এরপর যা হয়েছিল তা ছিল ক্ষমতার এক নির্লজ্জ আস্ফালন। রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে একটা বন্ধুপ্রতিম দেশে একজনকে হত্যা করা হলো। এজেন্টদের ১০ বছরের জেল হলো ঠিকই, কিন্তু ফ্রান্স তার অর্থনৈতিক শক্তি ব্যবহার করে নিউজিল্যান্ডকে চাপ দিল। এজেন্টদের একটা ফরাসি দ্বীপে সরিয়ে আনা হলো। সেখানে তারা ২ বছরেরও কম সাজা খেটে সামান্য অজুহাতে ফ্রান্সে ফিরে গেল। আর পুরস্কার হিসাবে কি পেল? মেডেল আর প্রমোশন। যে ফ্রান্স একদিন অপমানিত হয়েছিল, সে নিজেই এখন অন্যকে দাবিয়ে রাখার খেলায় মেতেছিল। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, যখন একটা জাতি অপমানিত হয়, তখন তার সে হারানো গর্ব ফিরে পাওয়ার আসল দামটা কি? জাতীয় গর্ব, ক্ষমতা আর নৈতিকতার মধ্যে এই যে জটিল একটা সম্পর্ক, অপমান থেকে শুরু হওয়া এই যাত্রাটা শেষ পর্যন্ত আমাদের কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়?